রাতের অন্ধকার পুরো চারদিকে ছেয়ে গিয়েছে। পদ্ম ক্রমশ কান্না করছে। ইজান শত কথা বলার পরেও পদ্ম কাঁদছে। ইজান পদ্মকে নিজের থেকে ছাড়িয়ে বলল, হয়েছে, আমার পুরো শার্টটা তুমি ভিজে দিয়েছ। এত কান্না করার কি আছে? হ্যাঁ, আমি তো বলেছি বলবো না। উনি যদি কখনো সত্যিটা জেনে যান তখন কি হবে? আমি না বললে কি করে জানবে? হ্যাঁ, এখন যাও তো, ঘুমাও। অবশ্য যে কান্না করেছো, ঘুমটা ভালোই হবে। পদ্ম ভ্রু কুঁচকে বলল। কাঁদলে বুঝি ভালো ঘুম হয়? ইজান পদ্মের নাকটা টেনে দিয়ে বলল, জি ম্যাডাম। আমি আগে জানতাম না। ইজান চোখ রাঙিয়ে হালকা ধমকের সুরে বলল, এখন তো জেনেছ, যাও ঘুমাও। বেশি কথা বলা আমি কিন্তু পছন্দ করি না। পদ্ম ভয়ে ঘুমোতে চলে গেল। একটু ভালোভাবে বললেই তো হয়, এভাবে ধমক না দিলেও পারত। যখন রাত 1টা তখন ইজহান ঘুমাতে আসে। সে এতক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিল। ইজহান অনেক রাত করেই ঘুমায়, তার অভ্যাস এটা। পদ্ম ওদিকে ফিরে ঘুমাচ্ছে। ইজহান পদ্মের পাশে দাঁড়িয়ে পদ্মের ঘুমন্ত মুখ দেখছিল। ঘুমোলে একদম অপ্সরাদের মতো লাগে। মুখটা লাল হয়ে আছে কেন জানি। পদ্মকে দেখে সেও শুয়ে পড়ল। কাল থেকে আবার হসপিটালে যেতে হবে। সকাল 6:30। পদ্ম ঘুম থেকে উঠেছে। পাশে তাকিয়ে দেখল ইজহান ঘুমিয়ে আছে। যদিও ইজহান বেডের ওই পাশে শুয়েছে। পদ্ম ইজহানকে দেখে মুচকি হাসল। তারপর সে ফ্রেশ হতে চলে গেল। ফ্রেশ হয়ে এসেও দেখে ইজহান এখনও ঘুমাচ্ছে। পদ্ম চলে গেল রান্নাঘরে। কিছুক্ষণ বাদে মুনিরা শেখ আসলেন। পদ্ম তখন সবজি কেটে রেখেছিল। তিনি এসে পদ্মকে সাহায্য করল। যদিও পদ্ম রান্না করতে পারে, গ্রামে থাকাকালীন সেই ঘরের সব কাজ করত। আর তার মা রান্না করত, সে মায়ের পাশে বসে থাকত। সে থেকে শিখে গিয়েছে রান্নাবান্না। মুনিরা শেখ পদ্মকে রুটি বানাতে দিল। পদ্ম ঠিক গোল করে রুটি বানিয়েছে। মুনিরা শেখ খুবই খুশি হলেন। পদ্ম, তুমি তো খুব সুন্দর রুটি বানাতে পারো। পদ্ম হেসে উত্তর দিল, আমি প্রতিদিন মাকে রুটি বানিয়ে দিতাম। আচ্ছা, বুঝেছি। ইজান উঠেছে? না, তখন দেখেছি উনি ঘুমাচ্ছেন। ও আচ্ছা। মুনিরা শেখ নিজেই রান্না করছেন আর পদ্ম দাঁড়িয়ে আছে। যদিও সে বলেছিল রান্না করার কথা, কিন্তু মুনিরা শেখ বলেছেন তিনিই রান্না করবেন। তাই পদ্ম আর বেশি জোর করেনি। কাল রাতে ইজানের বাবা কল দিয়েছিল, বলেছে ইজনিয়া নাকি হোস্টেলে চলে যাবে, আমাকে বাসায় যেতে। কিন্তু তোমাকে একা রেখে কিভাবে যায় বলো তো? মুনিরা শেখের কথা শুনে পদ্মের মনটা খারাপ হয়ে গেল। মুনিরা শেখ চলে গেলে সে তো একা হয়ে যাবে। মা, আপনি চলে গেলে তো আমি একদম একা হয়ে যাব। হ্যাঁ, সেটাই তো, এই জন্যই আমি যেতে চাচ্ছি না। আর ইজহানের বাবা তো বলল আমাকে কয়েকদিন থাকতে, এখন কালকে আবার কল দিয়ে বলে বাসায় যেতে। তিনি একবার একাধ কথা বলেন। আমি কিভাবে একা থাকবো? মনমরা হয়ে কথাটি বলল পদ্ম। আমি ইজহানের সাথে কথা বলবো, দেখি ও কি বলে। ইজহান একেবারে হসপিটালে যাওয়ার জন্য রেডি হয়ে গেল। রুম থেকে বের হয়ে দেখল পদ্ম ডাইনিংয়ে একটা একটা করে খাবার এনে রাখছে। পদ্মের এসব কার্যকলাপ দেখে ইজহান মুচকি হাসল। মেয়েটাকে গিন্নিদের মতো লাগছে। ইজহান সোফায় বসল। তখনই সানায়া মেসেজ দিল ইজহানের মেসেঞ্জারে। সানায়ার মেসেজে লিখেছিল সে এখন ইজহানের বাসায় আসছে। মেসেজটা দেখে সানায়ার প্রতি রাগ হলো। কি দরকার এখন আসার? আবার বাসায় পদ্মও আছে। পদ্মকে এখন কোনো মতেই দেখানো যাবে না। ইজহান রান্নাঘরে এসে মুনিরা শেখের কাছে গেল। পদ্মকে দেখল সে তার মায়ের পাশে দাঁড়িয়ে আছে। পদ্ম, একটু রুমে যাও তো। পদ্ম মাথা তুলে ইজহানের দিকে তাকায়। ইজহানের কথা মতো সে রুমে চলে যায়, কোনো রকম প্রশ্ন ছাড়াই। পদ্ম চলে যাওয়ার পর ইজহান তার মাকে বলল, মা, বাসায় সানায়া আসবে। আমি চাই সানায়া যেন পদ্মকে না দেখে। আমরা হসপিটালে সবাই কিছুদিন পর গেট টুগেদারে যাব, তখন আমি পদ্মকে সাথে নেব। এখন কোনো মতেই পদ্মকে সানায়ার সামনে নেওয়া যাবে না। মুনিরা শেখ সানায়াকে চিনে, কারণ বহুবার সানায়া ইজহানের সাথে তাদের বাসায় এসেছে। মেয়েটাকে কখনো মুনিরা শেখের পছন্দ ছিল না। পদ্ম ওর সামনে গেলে কি হবে? আর পদ্ম কি দেখতে খারাপ নাকি যে একেবারে ওর সামনে নেওয়া যাবে না? তা পড়িনি মা, এখন একটু দেখলে ঝামেলা হবে। আচ্ছা, বুঝেছি। তো এখন কি করতে চাস?
পদ্মকে আমার রুমে রাখবো যতক্ষণ না পর্যন্ত সানেয়া বাসায় থাকবে। পদ্মকে কি বলবি? কিছু একটা বুঝে বলতে পারবো, সমস্যা নেই। তুমি একটু এদিকটা ম্যানেজ করলেই হবে। আচ্ছা ঠিক আছে। আর ইজান, শোন, তোর বাবা বলল আমাকে বাসায় যেতে, ইজনিয়া হোস্টেলে চলে যাবে। ইজান কথাটা বাদ দেওয়ার জন্য বলল, আপাতত এখন বাবাকে বলো এখানে এসে থাকতে, আমি কথা বলবো রাতে এসে। তুমি বাবাকে কল করে বলবে আজ রাতেই বাসাতে আসতে। দেখি করা যায়, এই বিষয়ে আমরা পরে কথা বলবো। আমি এখন একটু পদ্মের কাছে যাচ্ছি। আচ্ছা। ইজান রুমে আসলো। পদ্ম বেডে বসে তার পা দুটোকে নাচাচ্ছে। পদ্ম বাইরে তাকিয়ে আছে, ইজান খেয়াল করেনি। ইজান পদ্মের সামনে এসে দাঁড়ালো, আর পদ্ম তৎক্ষণাৎ তা পা দুটোকে নাচানো বন্ধ করে দিল। পদ্ম মাথা নাড়ালো, অর্থাৎ সে বাইরে যাবে না। ইজান হেসে পদ্মের মাথায় হাত দিয়ে চুলগুলো এলোমেলো করে দিল। এরপর ইজান রুম থেকে বের হয়ে আসলো। কিছুক্ষণ বাদে সানায়া আসলো ইজানের বাসায়। মুনিরা শেখকে দেখে জড়িয়ে ধরল। কখনো এটা করেনি, সে আজ করেছে। মুনিরা শেখ বেশ অবাক হলেন, সাথে ইজানও। ইজান ভেবেই নিয়েছে মনে হয় হঠাৎ ভূতে ধরেছে সানায়াকে। সানায়া মুনিরা শেখকে ছেড়ে জিজ্ঞাসা করলো, কেমন আছেন আন্টি? মুনিরা শেখ সৌজন্যবোধক হাসি দিয়ে বললেন, ভালো আছি, তুমি কেমন আছো? এই তো ভালো। আন্টি কি এখনও এই বাসাতে থাকেন নাকি? না, আমি এসেছি বেড়াতে বলতে গেলে। ইজান তো বাসায় একা থাকে, তাই মাঝে মাঝে বেরিয়ে যায় আর কি। আঙ্কেল আর ইজনিয়া আসেনি? ইজানের বাবা আসবে আজ, আর ইজনিয়া হোস্টেলে চলে গিয়েছে। সানায়া আরও অনেক কথা জিজ্ঞেস করলো। মুনিরা শেখ সানায়াকে বলল নাস্তা করার জন্য। সানায়া নাস্তা করে এসেছে, তাও আবার বসছে ইজহানের সাথে নাস্তা করতে। খাওয়ার সময় সানায়া মুনিরা শেখের সাথে কথা বলেই চলছিল। ইজহান যে কী পরিমাণে বিরক্ত হচ্ছে, মন চাচ্ছিল বাসা থেকে বের করে দিতে। এত বেশি কথা বলে কিভাবে মানুষ? ইজহানের খাবার শেষ, কিন্তু সানায়ার খাবারও শেষ হয়নি, কথাও শেষ হয়নি। ইজহান সানায়াকে বলল, ইজহানের কথা শুনে সানায়া লজ্জা পেল। অতঃপর ইজহান আর সানায়া একসাথে চলে গেল হসপিটালে। ওরা চলে যাওয়ার পর মুনিরা শেখ পদ্মকে নিয়ে নাস্তা করতে বসলেন। তিনিও খাননি পদ্মকে ছাড়া। পদ্ম মুনিরা শেখকে বলল, মা, কে এসেছিল? ইজহান যে হসপিটালে চাকরি করে, ওখানকার এক ডাক্তার এসেছিল। ইজহানের কলিগ হয়। ও আচ্ছা, মা উনি কি মেয়ে ছিল? হ্যাঁ, কেন বলো তো? না মানে আমি ওনার কণ্ঠ শুনে বুঝেছি মেয়ে। ও, ইজহান বলেছে তোমাকে ওদের একটা গেট টুগেদার হবে, তখন ওখানে নিয়ে যাবে আর সবার সাথে পরিচয় করিয়ে দেবে। পদ্ম মাথা নাড়ালো। নাস্তা শেষ করার পর মুনিরা শেখ দুপুরে রান্না করতে গেলেন। পদ্মও তার পিছনে ছুটল। মুনিরা শেখের এটা খুব ভালো লাগে। মেয়েটা একেবারে তার মেয়ের মতো। ইজনিয়াও বাসায় আসলে মুনিরা শেখের পিছন পিছন থাকে। এখন পদ্মও সেরকম করছে। দুপুরে হুমায়ুন শেখ বাসায় আসলো। তিনজন একসাথে দুপুরের খাবারটা খেলেন। হুমায়ুন শেখ আর মুনিরা শেখ রেস্ট করছেন। পদ্মের ভালো লাগছে না, তাই পদ্ম রুমে গিয়ে ঘুমিয়ে গেল। বিকেলে পদ্মর ঘুম ভেঙেছে। ঘুম থেকে উঠে এখন তার ভালো লাগছে না, একা একা। গ্রামে এই সময় পদ্ম আর পুষ্প দুই বোন মাঠে হাঁটত, নদীর পাড়ে গিয়ে বসত। পদ্মের কিছু বান্ধবীও ছিল, তারাও তাদের সাথে যোগ দিত। পদ্ম বসে বসে এইসবের কথা ভাবল। ইস, দিনগুলো কি সুন্দর ছিল। ঢাকা শহরে সব কিছু রোবটের মতো লাগে তার। একা একা কি করবে? পদ্ম তাই বসে বসে এইসবই ভাবছে। এক পর্যায়ে পদ্ম খুব বিরক্ত হয়ে গেল বসে থাকতে থাকতে, তাই সে পুরো রুম পায়চারি শুরু করলো। হেঁটেও শান্তি লাগছে না। কি যে অসহ্যকর পরিস্থিতি। এরকম করতে করতে মাগরিবের আজান দিয়ে দিল। আজান দেওয়াতে পদ্ম খুব খুশি হয়ে গেল। অবশেষে সন্ধ্যা হলো। পদ্ম তাড়াতাড়ি নামাজ পড়ে সোফায় বসেছে। কিছু সময় বাদে হুমায়ুন শেখ ও মুনিরা শেখ আসলো। তাদের দেখে তো পদ্ম আরও খুশি হয়ে গিয়েছে। সারা সন্ধ্যায় তারা তিনজন একসাথে আড্ডা দিল। পদ্ম খুব ভালো লাগছিল সময়টা। রাত 9:26। ইজান বাসায় আসলো। ইজান ফ্রেশ হয়ে এসে পদ্মের পাশে বসেছিল সোফায়। মাথাটা সোফায় হেলিয়ে দিল।
খুব ক্লান্ত লাগছে তার। মাথাটা একপাশে ঘুরিয়ে দেখে নিল পদ্মকে। পদ্ম হুমায়ুন শেখের কথা শুনে হাসছে। হুমায়ুন শেখ ইজহানকে বলল, বলেছিলাম সেনাবাহিনীতে চাকরি করতে, বাবার সূত্র ধরে খুব সহজেই চাকরি পেয়ে যেতে। এখন সারাদিন কামলা খাটো। ইজহান সে অবস্থা থেকে হুমায়ুন শেখকে উত্তর দিল, কামলা খাটতে কোথায় দেখেছো? একজন মেডিকেল অফিসারকে তুমি এইসব বলছো? হুমায়ুন শেখ ভ্রুকুচকে ইজহানের দিকে তাকিয়ে বলল, মেডিকেল অফিসার হয়েছে তো কী হয়েছে? আমাদের মতো সেনাবাহিনীতে লোকদের কত সম্মান তুমি জানো? বাদ দাও, কত কিছু যে করেছো তুমি জীবনে, সব চোখের সামনে দেখেছি। তুমি নাকি মাকে নিয়ে চলে যাবা? হুমায়ুন শেখ উত্তর দিলেন, হ্যাঁ, ইসনিয়া হোস্টেলে চলে গিয়েছেন। আমি কি একা একা থাকবো নাকি? আমার বউ কি একা একা থাকবে নাকি? ইজহানের কথা শুনে পদ্ম লজ্জা পেল। কি বলছেন উনি বাবার সামনে? এখানে তো বসে থাকা মুশকিল হয়ে যাবে মনে হচ্ছে। পদ্মের জন্যই তো আমি তোমার মাকে নিতে পারছি না। ও তো একা একা থাকতে পারবে না। আমি ভেবেছি পদ্মের মা আর বোনকে বলবো কিছুদিন এখান থেকে যেতে, তারপর অভ্যাস হয়ে গেলে একা একাই থাকতে পারবে। হুমায়ুন শেখ আর মুনিরা শেখ সম্মতি জানালেন ইজহানের কথায়। ইজহানের কথা শুনে পদ্ম খুব খুশি হলো। তার মা আর বোন আসলে অন্তত তার আর একা একা লাগবে না। রাতের খাবার খেয়ে ইজহান পদ্মের রুমে আসলো। ইজহান বেডে বসলো, পদ্মও বসলো কিন্তু দূরে। পদ্ম ইজহানের উদ্দেশ্যে বলল, ধন্যবাদ আপনাকে। ইজহান ধন্যবাদের কারণ বুঝেনি, তাই পদ্মকে প্রশ্ন করলো, ধন্যবাদ কেন? ওই যে তখন বললেন আমার মা আর আমার বোনকে আমার কাছে এসে থাকতে, এটার জন্যই। ইজহান মুখ কালো করে বলল। আচ্ছা। ইজহানের কথা শুনে পদ্ম সন্তুষ্ট নয়। ইজহান হঠাৎ মুখ কালো করে ফেলল কেন? কি হয়েছে আপনার? দূরে বসে ধন্যবাদ দিয়েছ, সেটা আমি গ্রহণ করিনি। পদ্ম ঘাবড়ে গেল। ইজহান তার ধন্যবাদ গ্রহণ করেনি মানে? ইজহান আবারও বলল, কাছে এসে আমার পাশে বসে ধন্যবাদ দিলে সেটা গ্রহণ করব। পদ্ম তাই করল। ইজহানের পাশে বসলো। ইজহান উঠে গিয়ে ড্রয়ার থেকে কিছু চকলেট আর একটা বেলি ফুলের মালা পদ্মের হাতে দিল। পদ্ম যে অনেক খুশি হয়েছে সেটা তার মুখ বোঝা গেল। ইজহান পদ্মের হাতে বেলি ফুলের মালা পরিয়ে দিল। পদ্ম ইজহানের হাত ধরে বলল, আবারও ধন্যবাদ আপনাকে। ইজহান হেসে দিল। পদ্ম ইজহানের যে হাতটি ধরেছে পদ্মের ওই হাতের উল্টো পিঠে তার ওষ্ঠ ছুঁয়ে দিল।